নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, আজকের বিষয়টি নিয়ে আমি যে আমার একান্ত ব্যক্তিগত ভাবনা, চিন্তা, মতামত ইত্যাদি আপনাদের সামনে রাখছি, সেগুলো নিয়ে আপনারা একমত নাই হতে পারেন, কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে আপনারা আপনাদের মতামত, নিজস্ব মতামত আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে এবং আপনাদের পরিজনদের কাছে শেয়ার করে আমার চ্যানেলটিকে সমৃদ্ধ করবেন। এবার আসি আমার মূল বক্তব্য। দেখুন, আজকে যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে মহারাষ্ট্রের নির্বাচন। অতি সম্প্রতি আমরা দেখেছি আমাদের দেশে দুটি গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচন। গতকাল সেগুলোর ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশের পরে বিশেষ করে মহারাষ্ট্রের ভোটে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম, বলতে পারা যায়, এক কথায় বলতে গেলে বলা যায়, একটি রাজনৈতিক দল বা পরিবার তাদের হাত থেকে কর্তৃত্ব, রাজনৈতিক কর্তৃত্ব প্রায় বিলীন হওয়ার মুখে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি যে দলটি নিয়ে কথা বলবো, যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে শিবসেনা, মহারাষ্ট্রের একটি দল, সেই দলটিকে নিয়ে। দেখুন, এই শিবসেনা দলটি তৈরি হয়েছিল 60-এর দশকে কট্টর হিন্দুত্ববাদী এবং মারাঠাদের স্বার্থ রক্ষার কথা ভেবে সেই সময় বালাসাহেব ঠাকরে শিবসেনা দল গঠন করেন। কিন্তু বিগত দিনে বালাসাহেব থাকার সময় এবং তার পরবর্তী কিছুকাল শিবসেনা দলটি বিজেপির সঙ্গে জোট করে বিভিন্ন সময় রাজনীতিক পরীক্ষা দিয়েছে নির্বাচনের ময়দানে, এবং বরাবরই একটা হিন্দুত্ববাদী মনোভাব এবং মারাঠাদের স্বাভিমান, অস্মিতা রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে। এবং একটা সময়ের পর থেকে আমরা দেখলাম 2022 বিশেষ করে, তারপর থেকে শিবসেনার ঠাকরে পরিবারের অস্তিত্ব শিবসেনার ওপর থেকে আস্তে আস্তে বিলীন হতে শুরু করলো। এই প্রসঙ্গে বলে রাখি, দেখুন, শিবসেনার ভাঙন এর আগেও হয়েছে। ছগন ভুজবল, নারায়ণ রানের মতন নেতৃত্বরা একটা সময় শিবসেনা ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছিলেন, কিন্তু সেই সময়েও আদর্শ নিয়ে, শিবসেনার ঠাকরে পরিবারের কর্তৃত্ব নিয়ে টানাটানি হয়নি, তারা সে চেষ্টাও করেননি। আবার 2006 সালে বালাসাহেবের ভ্রাতুষ্পুত্র রাজ ঠাকরে, তিনি যখন শিবসেনার কর্তৃত্ব এককভাবে চেয়ে পেলেন না এবং উদ্ধব ঠাকরেকে এক প্রকার কটাক্ষ করে একটি অংশ নিয়ে শিবসেনার বেরিয়ে গেলেন এবং নতুন দল তৈরি করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। সেই সময়ও কিন্তু ঠাকরে সাহেবের উত্তরসূরি, তার পুত্র উদ্ধব ঠাকরে এই শিবসেনা দলটিকে নেতৃত্ব দিয়েছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। দেখুন, রাজ ঠাকরে উদ্ধব ঠাকরের বহুদিনের সঙ্গী, রাজনৈতিক সঙ্গী।
তিনি যখন রাজনীতি করছেন সেই সময় কিন্তু উদ্ধব ঠাকরে সরাসরি প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি সেই সময় অধিকাংশ সময়টাই কাটাতেন ফটোগ্রাফির কাজে। তিনি বন্যপ্রাণীদের বিভিন্ন ফটো তোলা, ফটোগ্রাফি করা ইত্যাদি কাজেই বেশি ব্যস্ত থাকতেন। ফলে তার থেকে রাজ ঠাকরের কর্তৃত্বই বেশি ছিল। কিন্তু তিনি যখন থেকে শুরু করেন সক্রিয় রাজনীতিতে আসার মনস্থির করেন, তখন থেকেই রাজ ঠাকরের সঙ্গে তার একটি বিরোধ চলে আসে এবং অবশেষে 2006 সালে তিনি দল ত্যাগ করে নতুন দল তৈরি করেন। 2009 সালে প্রথম রাজ ঠাকরের নেতৃত্বে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বিধানসভা ভোটে অংশগ্রহণ করে, 12% ভোট পায়, প্রায় 13টি আসনে জয়লাভ করে। কিন্তু তার পরবর্তী কাল থেকেই অতি কট্টরপন্থী মনোভাব এবং হিংসাত্মক রাজনীতি আন্দোলনের ফলে ধীরে ধীরে মহারাষ্ট্রের রাজনীতিতে রাজ ঠাকরের এই মহারাষ্ট্র নির্মাণ পার্টি, মহারাষ্ট্র নির্মাণ সেনা দলটি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে এবং ধীরে ধীরে তাদের শক্তি ক্ষয় হতে থাকে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় 2014 এবং 2019 সালের বিধানসভা নির্বাচনে তারা একটি আসন জয়লাভ করে, যেখানে উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা একটা ভালো সংখ্যক আসন জয়যুক্ত হয়। এবার আসা যাক সিন্ধে প্রসঙ্গে। কে এই একনাথ সিন্ধে? দেখুন, একনাথ সিন্ধেকে মূলত রাজনীতিতে নিয়ে এসেছিলেন বালাসাহেব ঠাকরে। তিনি কলেজে পড়ার সময় বালাসাহেবের আবেদনে সাড়া দিয়ে রাজনীতিতে যোগদান করেন 1997 সালে। পরবর্তী ক্ষেত্রে ওই 1997 সালে থানে পুরসভার নির্বাচনে অংশগ্রহণ করেন। 2004 সালে তিনি প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 2004 পরবর্তী ক্ষেত্রে হঠাৎ করেই 2009 যখন বিধানসভা হয় তখন তিনি শিবসেনার দলনেতা নির্বাচিত হন। এই দলনেতা নির্বাচনের পেছনে মূল কারণ ছিল 2009 সালের ভোটে শিবসেনার তৎকালীন বিরোধী দলনেতা যিনি ছিলেন রামদাস কদম হঠাৎই প্রয়াত হন। ফলে সিন্ধের ভাগ্যে দলনেতার পদটি জোটে। এর পরবর্তী সময় 2014 সালে বিজেপির সরকারের দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রীত্বের নেতৃত্বে তিনি মন্ত্রিসভায় ছিলেন। 2019 সালে বিজেপির সাথে জোট করে শিবসেনা বিধানসভা ভোটে জেতে, কিন্তু মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বিজেপি এবং শিবসেনার মধ্যে মতবিরোধের কারণে উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা এনডিএ জোট ছেড়ে কংগ্রেস এবং এনসিপি নেতৃত্বে তাদের সহযোগিতায় মুখ্যমন্ত্রী হন এবং সেই সরকারের পুর নগর উন্নয়ন এবং পূর্ত দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পান এই সিন্ধে। এর মাঝখানে 2019-এ অজিত পাওয়ার এনসিপির দল ভেঙে বিজেপিকে সমর্থন করেন, দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হন। নাটকীয় পরিস্থিতির কথা আমরা সবাই জানি। মধ্যরাতে রাজভবনে গিয়ে রাজ্যপালের থেকে শপথ গ্রহণ করা, পরবর্তী ক্ষেত্রে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আগেই দেবেন্দ্র ফডনবিস বুঝতে পারেন যে তিনি সেটা করতে পারবেন না, ফলে পদত্যাগ করেন এবং উদ্ধব ঠাকরে
এনসিপি এবং কংগ্রেসের সহায়তায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। দেখুন, এই সময়কালে ভালোই কাজ চলছিল, হঠাৎ তাল কাটল 2020 সালের শুরুর দিকের থেকে। মারাঠা অস্মিতার কথা মাথায় রেখে, মারাঠা স্বাভিমান, তাদের স্বার্থ রক্ষার কথা ভেবে, এই কথাকে মূলধন করে হঠাৎ 2022 সালে 20 জুন সিন্ধে একটা বড় সংখ্যক শিবসেনার বিধায়ক গোষ্ঠীকে নিয়ে অন্তর্ধানে চলে যান এবং প্রথমে গুজরাট, তারপরে আসাম, তারপরে গোয়া, 3 বিজেপি শাসিত রাজ্যে স্থান বদল করে তিনি যান এবং সেখান থেকেই উদ্ধব ঠাকরের সঙ্গে দর কষাকষি করতে থাকেন। এমত অবস্থায় সেই দর কষাকষি ফলপ্রসূ না হওয়ার ফলে 30 জুন 2022 সালে তিনি বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী পদে আসীন হন। বিজেপি সমর্থনে শিবসেনা সিন্ধে গোষ্ঠী মুখ্যমন্ত্রিত্ব নিয়ে রাজ্য পরিচালনা করতে থাকে। পরবর্তীতে 2023 সালে ঠিক একইভাবে অজিত পাওয়ার এনসিপির একটা বড় সংখ্যক বিধায়ককে নিয়ে এনডিএ শিবিরে যোগদান করেন এবং উপমুখ্যমন্ত্রিত্ব তিনি পান। দেখুন, এই সময়কালে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে সিন্ধে গোষ্ঠী, সিন্ধের শিবসেনা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব হলেন অবিভক্ত শিবসেনা পার্টির নির্বাচনী প্রতীক, অবিভক্ত শিবসেনা গোষ্ঠীর বালা সাহেবের প্রতিষ্ঠিত দলের নামটি তিনি তো আগেই নিয়ে নিয়েছিলেন বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে। এই নির্বাচনে আমরা দেখলাম যে পরিমাণ ভোট ব্যাংক উদ্ধব গোষ্ঠী বা শিবসেনা বলা ভালো তাদের ছিল, প্রয়াত বালাসাহেব ঠাকরের তৈরি করা ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের একটা সিংহ অংশ সিন্ধে গোষ্ঠী কিন্তু তাদের দখলে নিয়ে নিলেন। দেখুন, এবার তারা 81টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, প্রায় 54-55টি আসনে জিতছেন। ঠিক একই রকমভাবে যদি এনসিপির ক্ষেত্রে দেখি, এক সময়ে মহারাষ্ট্রে সাহেব আখ্যা পাওয়া শরদ পাওয়ারের মূল এনসিপি থেকে একটা বড় অংশের বিধায়ককে নিয়ে অজিত পাওয়ার যে দল ছেড়ে এনসিপির প্রতীক, এনসিপির নাম এটা নিয়েছেন তাই নয়, তার সাথে সাথে মারাঠা সাহেবের দীর্ঘদিনে তৈরি ভোট ব্যাংক তার একটা বড় অংশে থাবা বসিয়েছেন, যার ফল আমরা এই বিধানসভা নির্বাচনের দেখতে পাচ্ছি। তারাও প্রায় 37-38টা সিটে জয়লাভ করতে চলেছেন বা করেছেন। দেখুন, এই নির্বাচনে হলোটা কি, যেটায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এই মহারাষ্ট্রের মহাজুতি জোট এই রকম একটা অসম্ভব ফল করল। আমরা যদি দেখি এর পেছনে আমার ব্যক্তিগত ধারণা দুটো কারণ কাজ করেছে।
প্রথম কারণটি হচ্ছে নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি আহ্বান করেছিলেন, এক হ্যায় তো সেফ হ্যায়, অর্থাৎ মারাঠা গোষ্ঠী সমগ্র জাতিকে একত্রিত হওয়ার, একজোট হওয়ার তিনি বার্তা দিয়েছিলেন। পাশাপাশি অনুদানের রাজনীতি, অনুদান কিন্তু এই জোটকে অনেকটাই সাফল্য পাওয়ার দিকে সাহায্য করেছে। দেখুন, এই সরকার শুরু হওয়ার সময় কৃষিপ্রধান মহারাষ্ট্রের অঞ্চলগুলোতে কৃষক সম্মান নিধি চালু করেছিল। সেই সময় তারা 12,000 টাকা করে বছরে পেতেন কৃষকরা। এই নির্বাচনের আগে তারা ঘোষণা করলেন তারা ক্ষমতায় আসলে 12 জায়গায় 15,000 টাকা করে কৃষক সম্মান নিধি যোজনা চালু করবেন, অর্থাৎ বৃদ্ধি করবেন। একই সঙ্গে কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল ফসলের সহায়ক মূল্য বৃদ্ধির ক্ষেত্রে, সেটাও তারা মান্যতা দিয়ে বললেন আমরা 20% সহায়ক মূল্য দেব। গ্রামের কৃষক শ্রেণী কিন্তু এই কথা বিশ্বাস করলো, ভরসা রাখলো এবং ঢেলে তাদের সমর্থন বিজেপিকে এবং সিন্ধে গোষ্ঠীর শিবসেনার কাছে উজাড় করে দিল। ঠিক একই রকমভাবে মহারাষ্ট্রে সিএম লাডলি বাহিনা যোজনা চালু করেছিলেন, মুখ্যমন্ত্রী লাডলি বাহিনা যোজনা। সেখানে প্রতি মাসে 1500 টাকা করে প্রান্তিক মহিলারা পান। এই নির্বাচনের আগে মহাজোটী জোট ঘোষণা করল আমরা ক্ষমতায় এলে 2100 টাকা করে দেব। মহিলারাও কিন্তু স্বাভাবিকভাবেই তাদের ভরসা জ্ঞাপন করলেন এই জোটের ওপরে। তার ফল আমাদের সামনে রয়েছে। দেখুন, শুধু শহরের উচ্চ মধ্যবিত্ত ভোট এবং তার সঙ্গে একটা গ্রামের বিরোধী ভোটের বড় অংশ নিজেদের দিকে টেনে নিয়ে এসেই কিন্তু আজকে এই ফলাফলের জায়গায় পৌঁছতে পেরেছে বিজেপির নেতৃত্বাধীন সিন্ধে শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি জোট। উল্টো দিকে বিরোধী জোট একেবারে ধরাশায়ী। এমন অবস্থা তারা প্রায় 50 পেরোবেন কি না সেই বিষয়ে যথেষ্ট সন্দেহজনক। এই অবস্থা একটা জিনিস প্রমাণ করে, উদ্ধব ঠাকরে বা ঠাকরে পরিবারের হাত থেকে ধীরে ধীরে কিন্তু মহারাষ্ট্রের রাজনীতির যে নিয়ন্ত্রণ ছিল সেটির বাঁধন আলগা হয়ে গেছে এবং প্রায় অস্তিমিত। দেখুন, এই ভোটের পরে আপাতত দৃষ্টিতে দেখতে গেলে প্রয়াত বাল ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরের হাতে শিবসেনা গোষ্ঠীর কোনো নিয়ন্ত্রণ যেমন নেই, ঠিক একই রকমভাবে মহারাষ্ট্রের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার মতন অবকাশও কিন্তু খুব কম। তার হাতে এখন একমাত্র এক সময়কার মহারাষ্ট্রের রাজনীতির প্রাণকেন্দ্র মাতোশ্রী ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। একই রকমভাবে আমরা এটাও বলতে পারি, এই অবস্থা থেকে আগামী দিনে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে, কোন খাতে বইবে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। মহারাষ্ট্র রাজনীতিতে এই নিয়ে আলোচনা চলবেই। ঠিক একই রকমভাবে আগামী দিনে শরদ পাওয়ার তার রাজনৈতিক
পথ কি হবে সেটাও আমাদের নজরে থাকবে। কিন্তু যেটা নিয়ে একেবারেই কোনো রকম তর্ক নেই, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই, সেটা হলো বালা সাহেবের উত্তরাধিকার রাজনীতি ক্ষেত্রে, মহারাষ্ট্রের রাজনীতির ক্ষেত্রে এখন আর ঠাকরে পরিবারের হাতে নেই, এখন আর ঠাকরে পরিবারের হাতে রইল না। মহারাষ্ট্রের রাজনীতিকে আগামী দিনে ঠাকরে পরিবার আর নিয়ন্ত্রণ করার জায়গায় নেই। অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন, এই অনুরোধ রেখে আজকে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।